জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে প্রায় 15 ঘন্টা ধরে অবস্থান কর্মসূচি চলছে। এনসিপির ডাকে কর্মসূচিতে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ জুলাই যোদ্ধা, আহত নিহতদের স্বজন ও ছাত্র জনতা। জুমার নামাজের পর ইন্টারকন্টিনেন্টালের সামনে সমাবেশ হবে। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন যে সমাবেশের ফরহাদ জানাবেন যে সমাবেশের জন্য কি প্রস্তুতি চলছে এবং নতুন কোনো কর্মসূচির ঘোষণা রয়েছে কিনা। ধন্যবাদ শামী। আমরা যে জায়গাটিতে অবস্থান করছি সেটি হচ্ছে যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে যে সড়কটি যমুনায় যাওয়ার যে সড়কটি, এখানে যে পানির ফোয়ারা রয়েছে ঠিক এইখানেই এই একটি মঞ্চ করা হয়েছে। যে মঞ্চে জুমার নামাজের পরপরই কিন্তু এখানে আরও একটি গণজমায়েত হবে এবং এই জমায়েত থেকেও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলা হবে। এবং আমরা যেটি জানি যে গত রাত 10টা থেকে এখানে শিক্ষার্থীরা, সাধারণ ছাত্র জনতা আমরা দেখেছি এই রাষ্ট্রীয় অতিথি ভবন যে যমুনা রয়েছে সেখান থেকে আন্দোলন আমরা দেখেছি। এবং এই দীর্ঘ আন্দোলনে আমরা দেখেছি হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম থেকে শুরু করে যারা এই এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দরা তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু বলেছেন যে এই আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না পর্যন্ত তারা এই আন্দোলন অব্যাহত রাখবে। এবং আরেকটি বিষয় একটু বলে রাখি যে এখানে শুধুমাত্র এনসিপি নয়, মূলত এই আন্দোলনটি কিন্তু এখন একরকম ছাত্র জনতার আন্দোলনে রূপ নিয়েছে। সেটি যদি আমরা বলি, আমরা দেখেছি রাতেও বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো এসেছিল। আমরা বিশেষ করে দেখেছি ইসলামী ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহর নেতৃত্বে ছাত্র শিবির সেখানে অংশ নেয়। এবং আজকে দিনের বেলাও সকালে দেখেছি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর নেতৃবৃন্দকে আমরা এখানে দেখেছি উপস্থিত থাকতে। এবং প্রত্যেকেই কিন্তু আওয়ামী লীগের যে গণহত্যা, সেই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে একেবারে নিষিদ্ধ করে বাংলাদেশে তাদের রাজনৈতিক কার্যক্রম চিরতরে বন্ধ করে দেওয়ার কথা বলা হচ্ছে। এবং এর কারণ হিসেবে তারা বলছেন যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, যারা কখনোই রাজনৈতিক সংগঠন ছিল না, বরং তারা ক্ষমতায় থাকার জন্য যে কোনো সময় লাশের রাজনীতি করেছে। সেই আওয়ামী লীগকে যে কোনো মূল্যে নিষিদ্ধ করতে হবে। এবং একই সঙ্গে আমরা দেখছি যে এখানে শুধুমাত্র সাধারণ ছাত্র জনতা নয়, যারা জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন, যারা শহীদ হয়েছিলেন, শহীদ পরিবারের লোকজনও কিন্তু এই আজকের এই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আমরা দেখেছি যে যমুনার সামনে অংশ নিয়েছেন। এবং এখনও এই যে আমরা এখন যে মঞ্চে রয়েছি, মঞ্চেও কিন্তু এই মুহূর্তে অনেক আহত যোদ্ধারা রয়েছেন, যারা জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তারা কিন্তু এখানে এসেছেন। একই সঙ্গে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারগুলোও কিন্তু এখানে অংশ নিয়েছেন। প্রত্যেকের দাবি এক, এই আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, এই সন্ত্রাসী সংগঠনের বিচার নিশ্চিত করা এবং বাংলাদেশের মাটি থেকে চিরতরে এদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি কিন্তু এখান থেকে তোলা হচ্ছে। এবং আমরা তাদের যেসব বক্তারা রয়েছেন, আমরা কিন্তু তাদের কাছে যেটি জেনেছি, তারা বলছেন যে যেই জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনটি শুরু হয়েছিল কোটা সংস্কারের মতো একটি যৌক্তিক আন্দোলনে, সেই যৌক্তিক আন্দোলনে যেভাবে করে গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যাকারী আওয়ামী লীগকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে অংশ নিতে আর দেয়া যাবে না। শাপলা গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড এবং সবশেষ যে জুলাই গণহত্যা, সবকিছুর বিচার নিশ্চিত করে অর্থাৎ আওয়ামী লীগকে রাজনীতি থেকে, তাদেরকে বাংলাদেশের জমিন থেকে চিরতরে বিদায়ের দাবি কিন্তু এখান থেকে তোলা হচ্ছে। তো এই আমার কাছে সবশেষ তথ্য। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে এনসিপি। এই বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত বিএনপির নয়, জনগণ ও নির্বাচন কমিশন বলে দাবি যা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে যুক্তরাষ্ট্র দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। এছাড়া তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত জনগণ নেবে, নির্বাচন কমিশন নেবে। এছাড়াও তিনি বলেন, বর্তমান দেশের সার্বিক অবস্থা নিয়েও তাদের সাথে কথা হয়েছে। আগামী নির্বাচন তারা আসতে পারে এবং
কিভাবে আসবে সে বিষয় নিয়েও কথা হয়েছে বলেও জানান তিনি। এদিকে বর্তমানে দেশের রাজনৈতিক, সামাজিক ও আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি তা নিয়ন্ত্রণ করতে হলে নির্বাচন যত শীঘ্রই হবে ততই মঙ্গল বলেও মনে করেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 5 জনের একটি দল বৈঠকে অংশ নেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে। কাজে এখানে আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি, এবং জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে কি না করবে। অভিযান শুরুর নাটকীয় 7 ঘণ্টা পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোর 6:45টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে বৃহস্পতিবার রাত 11:15টার দিকে আইভীকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ জেলা শহরের দেওভোগ এলাকায় তার নতুন বাড়িতে অভিযান শুরু করে পুলিশ। খবর পেয়ে আইভীর সমর্থকেরা মসজিদে ঘোষণা দিয়ে বাড়িটির সামনে অবস্থান নেয়। পরে 2 সড়কের বেশ কিছু পয়েন্টে বাঁশ দিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করেন অবস্থানকারীরা। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 2টি থানায় হত্যা ও হত্যা চেষ্টা সহ 5টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। যাতে তাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের সঙ্গে যেতে রাজি হননি তিনি, তবে দিনের আলো ফুটলে যাবেন বলেও জানান সাবেক এই মেয়র। এদিকে আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় শহরের বিবি রোডের কালীরবাজার এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। বিগত এই 8-9 মাসে আমরা এজাহারভুক্ত অনেক আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গতকাল রাতে আমাদের একটি অভিযান ছিল, আমাদের সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইবির রহমান, তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদার্স সেকশন মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় পুলিশের 2 কর্মকর্তাকে প্রত্যাহার ও 2 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার ও কিশোরগঞ্জের পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের বিশেষ শাখার একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় পুলিশের অতিরিক্ত আইজিকে প্রধান করে 3 সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করা 224 জনের মধ্যে আটককৃত 59 জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি জানায়, বৃহস্পতিবার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে নতুন করে আরও 6 জন অনুপ্রবেশ করে। সব মিলিয়ে এ পর্যন্ত 124 জন বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, যার মধ্যে বিজিবির হাতে আটক হয় 79 জন। ইতিমধ্যেই 59 জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। বাকিদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। প্রতিটি সীমান্ত ও সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যার মামলায় ফারিয়া হক টিনা নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বনানী থানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। ফারিয়া হক টিনা ইউনিভার্সিটি অব স্কলার্সের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পারভেজ হত্যা মামলায় গত 23 এপ্রিল রাতে গাইবান্ধা থেকে প্রধান আসামি মেহরাজকে গ্রেপ্তার করা হয়। 21 এপ্রিল কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় হৃদয় মিয়াজি নামে আরেক আসামিকে আটক করে র্যাব। এই মামলায় মাহাথির হাসান ও আল কামাল শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা এখন কারাগারে রয়েছেন। গ্রেপ্তার আলফি হোসেন জোনায়েদ ও আলামিন সানিও রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।
ঢাকা সিলেট মহাসড়কের সাভার বাস স্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায় সকাল 6:30টার দিকে সাভার বাস স্ট্যান্ড এলাকায় যাত্রী তোলার জন্য দাঁড়িয়েছিল বাসটি। এ সময় দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় 2 যাত্রীর। নিহতরা হলেন ভোলা চরফেশনের মোহাম্মদ হোসেন ও শরীয়তপুরের জাজিরার সায়েদ শেখ। তারা দুজনেই কর্মসূত্রে রাজধানীতে যাচ্ছিলেন বলে জানা গেছে। মৌসুম শেষ হওয়ায় কমেছে চালের দাম। 2 সপ্তাহের ব্যবধানে সব ধরনের চাল প্রতি কেজিতে কমেছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। সবজির বাজারেও রয়েছে সহনীয় পর্যায়ে। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। কেজি প্রতি 28 চাল 7 টাকা, মিনিকেট 78 থেকে 80, নাজিরশাইল 80 ও চিনিগুড়া বিক্রি হচ্ছে 118 থেকে 120 টাকা দরে। বিক্রেতারা বলছেন সামনে নতুন চালের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। এদিকে সবজির বাজারেও দেখা গেছে একই চিত্র। গেল সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজিতেই দাম কমেছে কেজি প্রতি সর্বোচ্চ 10 টাকা পর্যন্ত। শীতকালীন সবজির মৌসুম শেষের দিকে হলেও বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কম থাকার কথা বলছেন দোকানিরা। এছাড়া মাছ ও গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও ফার্মের মুরগি 170 টাকা আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা পর্যন্ত। এদিকে 2-1টি পণ্য ছাড়া বেশিরভাগ জিনিসের দাম আগের তুলনায় কমেছে জানিয়ে ক্রেতারা বলছেন বাজার নিয়ে দায়িত্বশীলদের সবসময় সতর্ক ও সচেতন থাকতে হবে। যেমন মিনিকেটটা আমরা বিক্রি করতাম 85 থেকে 90 টাকা, এখন বিক্রি করতেছি 75 থেকে 80 টাকা পার কেজিতে 10 টাকা কমছে। 25 কেজি 1850 টাকা দিয়ে নিলাম, কত 75 করে কেজি পড়লো আর কি। এই আর গত মাসের থেকে 2 টাকা করে কম পড়লো এই মাসে। এখন যখন চাইল অ্যাভেলেবেল হয়ে গেছে, প্রতি কেজিতে প্রায় আপনার 7-8-10 টাকা কমছে। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে সবজির দাম কিছুটা কমলেও বাড়তি দেশীয় ও চাষের মাছের দাম। এছাড়া সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় সরবরাহ কম সামুদ্রিক মাছের, তাই দামও কিছুটা বাড়তি। ময়মনসিংহের বাজারে কমেছে সবজির দাম। গেল কয়েক সপ্তাহ ধরে সরবরাহ ঘাটতি থাকায় 60 থেকে 70 টাকার নিচে মিলছিল না কোনো সবজি। তবে আজ সরবরাহের বাড়ায় 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে সব ধরনের সবজির দাম। দাম কমেছে বরিশালের বাজারেও। কেজিতে 5 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। কিছুটা স্বস্তির কথা জানিয়েছেন ক্রেতারা। সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় চট্টগ্রামের সরবরাহ কমেছে সামুদ্রিক মাছের। পাশাপাশি দাম বাড়তি দেশীয় মাছেরও। প্রকারভেদে সব ধরনের মাছের দাম কেজিতে 20 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে ঝালকাঠির বাজারে ঊর্ধ্বমুখী চাষের মাছের দাম সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে এখানেও মাছের দাম বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। পাকিস্তানের সাথে সংঘাতের মধ্যেই ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলে কমপক্ষে 24টি বেসামরিক বিমানবন্দর এখনো বন্ধ। শনিবার পর্যন্ত অন্তত 4 দিনের জন্য বন্ধ রয়েছে বাণিজ্যিক ফ্লাইটের ওঠানামা। পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে ভারতের বিমানের ওঠানামায় দীর্ঘ হচ্ছে যাত্রা। ভোগান্তিতে লাখো যাত্রী। অন্যদিকে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট এমনকি রাজধানী নয়াদিল্লিতেও উচ্চ সতর্কতা জারি রয়েছে। উত্তেজনার মধ্যে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা এলাকায় শুক্রবার সকালে ফের গোলাগুলি শুরু হয়েছে দুই দেশের সেনাবাহিনীর। পাকিস্তানের হামলার শঙ্কায় চণ্ডীগড়ে সকালেও বেজে ওঠে সাইরেন। এর আগে ব্ল্যাকআউট আর কারফিউয়ে রাতভর আতঙ্কে ছেড়ে যায় ভারত পাকিস্তান সীমান্তের বিস্তীর্ণ অঞ্চলে। সীমান্ত এলাকায় রাতভর পাকিস্তানের বেশ কয়েকটি হামলার চেষ্টা নস্যাতের দাবি ভারতের। পাল্টা জবাবে লাহোর, রাওয়ালপিন্ডি আর করাচি সহ পাকিস্তানের বেশ কিছু শহরে হামলা এবং চীন নির্মিত মিসাইল ও রাডার সিস্টেম ধ্বংসের দাবিও করেছে নয়াদিল্লি। প্রথম মার্কিন নাগরিক হিসেবে রোমান ক্যাথলিক চার্চের 140 কোটি ভক্ত ও অনুসারীর প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন নতুন পোপ রবার্ট ফ্রান্সিস প্রভোস্ট, যিনি পরিচিত হবেন চতুর্দশ লিও নামে। বৃহস্পতিবার ভ্যাটিকানের দ্বিতীয় দিনের ভোটাভুটিতে নতুন পোপ নির্বাচিত হন 69 বছর বয়সী মার্কিন কার্ডিনাল। 70টি দেশে থেকে ভ্যাটিকানে জড়ো হওয়া 133 কার্ডিনাল থেকে ভোটাভুটিতে অংশ নেন। নির্বাচিত হওয়ার পর রীতি অনুসারে সেন্ট পিটার্স স্কোয়ারে সমবেত অনুসারীদের উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন তিনি।
এ সময় প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবার জন্য শান্তি কামনা করেন পোপ। অন্য ধর্মাবলম্বীদের প্রতি উদারতা দেখানোর আহ্বান জানিয়ে নতুন পোপ চতুর্দশ লিও বলেন, সবার সম্মিলিত প্রয়াসে মিশনারি গির্জা স্থাপন করতে হবে। এই গির্জাই সবার মধ্যে সেতু বন্ধন গড়ে তুলবে। নতুন পোপ চতুর্দশ লিওকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতারা। ভারত পাকিস্তানের চলমান সংঘাতময় পরিস্থিতির কারণে আইপিএল স্থগিত করেছে বিসিসিআই। এদিকে একই কারণে পিএসএল এর ভেন্যু পরিবর্তন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান সুপার লিগের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। চলতি মৌসুমে পিএসএল এর বাকি রয়েছে আরও 8টি ম্যাচ। ভেন্যু পরিবর্তন হলেও বাকি ম্যাচের সময়সূচি এখনও জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে করাচি কিংস ও পেশোয়ার জালমির মুখোমুখি হওয়ার কথা থাকলেও ড্রোন হামলা স্টেডিয়ামের কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হওয়ায় এক জরুরি বৈঠকে ম্যাচটির সূচি পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে লড়বে বাংলাদেশ সময় বিকেল 4:30টায় শুরু হবে ম্যাচ। জয় দিয়েই টুর্নামেন্টে শুরু করতে চায় অধিনায়ক নাজমুল। দুই প্রবাসী ফুটবলার কাদের ও ফারজাদের অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়িয়েছে অনেক। মালদ্বীপের বিপক্ষে নিজেদের সেরা খেলাটা খেলতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। তিন সপ্তাহ একসাথে প্র্যাকটিস করছি। আমাদের টিম অনেকটাই এখন শক্তিশালী। ইনশাল্লাহ আমরা এখান থেকে ভালো কিছু নিয়ে এসে দেখব। আগামীকালকে আমাদের ম্যাচ প্রতিপক্ষ মালদ্বীপ। তো আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে আমাদের এখানে আসা। তো মালদ্বীপ অনেক ভালো টিম, ওদের এই ম্যাচটা খেলা অনেক টাফ। তবে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। শেষ করছি এখন চারদিকের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।